আসসালামু আলাইকুম। ড্রিম হাউস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাচ্ছি, প্রশান্ত মহাসাগরের গভীরে মাদকবাহী একটি বিশাল জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৬ জন, আহত আরও কয়েকজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এরপর জানাবো, গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে এক অভিযানে গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর। আন্তর্জাতিক মহলে এই ঘটনায় আবারও নিন্দা ঝড় উঠেছে। এদিকে ইসরায়েলের শীর্ষ সামরিক গোপন নথি ফাঁস করে আলোচনায় এসেছে ফিলিস্তিনপন্থী হ্যাকার গ্রুপ সাইবার গাজা। দাবি করা হচ্ছে তাদের হাতে এখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক গোপন ডাটা। অন্যদিকে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৪৫০ জন ইহুদি বুদ্ধিজীবী ও কর্মী। তাদের দাবি, যুদ্ধ নয়, মানবতার পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। আরও থাকছে, পাকিস্তানের বেলুচিস্তানে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে হামলাটি সম্ভবত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের পরিকল্পিত আক্রমণ ছিল। এবং সবশেষে জানাচ্ছি, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে রাশিয়া আপোস করবে না। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ৬ জন। দক্ষিণ আমেরিকার উপকূল ও প্রশান্ত মহাসাগরে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ সর্বশেষ হামলায় ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামলার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় একটি নৌকা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় ঢেকে যায়। এই হামলাটি চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প প্রশাসনে পরিচালিত ১০ম অভিযান। বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগরে পরিচালিত হলেও গত ২১ ও ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরেও অভিযান চালায়। মার্কিন প্রশাসনের দাবি, এগুলো মাদকবাহী নৌকা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত অ্যান্টি নার্কোটিক অপারেশন। তবে কংগ্রেসের সদস্যরা উভয় দল, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ডেমোক্র্যাট সেনেটরদের ২৫ জন সদস্য গত ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউসকে লেখায় চিঠিতে অভিযোগ করেন প্রশাসন কোনো প্রমাণ ছাড়াই এক নৌকায় হামলা চালিয়েছে। রিপাবলিকান সেনেটর র্যান্ড পলও দাবি করেছেন এই ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আইনি ক্ষমতার অধিকারী, এসব হামলার নির্দেশ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেন, যদি মাদকবাহী নৌকা ধ্বংস দেখতে না চান তাহলে যুক্তরাষ্ট্র মাদক পাচানো বন্ধ করতে হবে। দেশটির সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত এসব হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান কেবল মাদক বিরোধী নয়, বরং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর সামরিক চাপ সৃষ্টির অংশ হতে পারে। সূত্র বিবিসি নিউজ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি এক কিশোর নিহত। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। একই সঙ্গে রামাল্লাহ ও জেরুজালেমের কাছে ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এছাড়াও পশ্চিম তীরের তুবাসের উত্তরে আকাবা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হেব্রনে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে তারা পশ্চিম তীরে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সেনা বিবৃতিতে বলা হয়, এসব অভিযানে তারা অস্ত্র জব্দ করেছে এবং আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদও করেছে। গত সপ্তাহে হেগ্রনের আর রিহাই ফুটবল খেলতে থাকা ১০ বছর বয়সী মোহাম্মদ আল হাল্লাককে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পঞ্চমাংশ শিশু, যাদের মধ্যে ২০৬ জন ছেলে ও ৭ জন মেয়ে। এছাড়াও নিহতদের মধ্যে অন্তত ২০ জন নারী ও ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। জাতিসংঘ আরও জানায়, এই হিসাব
হিসাবের মধ্যে ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ফেরত আসা ফিলিস্তিনিদের মরদেহগুলোর অনেকগুলোতেই নির্যাতন ও হত্যার স্পষ্ট প্রমাণ রয়েছে। এদিকে সামরিক দমননীতি চলা পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিনই রামাল্লার কাছে ফিলিস্তিনি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় ভোরে রামাল্লার পূর্বে দখলকৃত পশ্চিম তীরের দেইদিবোয়ান এলাকায় বসতি স্থাপনকারীরা কয়েকটি ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইথিক্সা গ্রামের জমিতে জলপাই সংগ্রহরত ফিলিস্তিনি কৃষকদেরও তারা আক্রমণ করেছে। সূত্র আল জাজিরা ও ওয়াফা নিউজ এজেন্সি। ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থী হ্যাকার গ্রুপ। একদল ফিলিস্তিনিপন্থী হ্যাকার ইসরায়েলি শাসন ব্যবস্থার একটি গোপন যুদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে। এতে তেল আবিবের উন্নত অস্ত্র প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তারা। আজ একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ভিত্তিক তাসনিম নিউজ। আল জাহুয়া আস ইসনা দা সাইবারানিয়া নামের ওই হ্যাকার গ্রুপ একটি বিবৃতিতে জানায়, তারা মায়া নামের একে বেসরকারি কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করেছে, যা আসলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে কাজ করে। হ্যাকারদের দাবি অনুযায়ী এই হ্যাকিংয়ের মাধ্যমে আয়রন বিম, লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হারমেজ নশ ড্রোন, স্পাইক ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েলের একাধিক চলমান অস্ত্র উন্নয়ন প্রকল্পের শ্রেণীবদ্ধ তথ্য ফাঁস হয়েছে। মায়া কোম্পানিটি ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিক সিস্টেমস ও রাফায়েলের গবেষণা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে বলে জানা গেছে। এই দুটি প্রতিষ্ঠানই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও শিল্প খাতের সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচিত। হ্যাকার গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করার দৃশ্য দেখা যায়, যেখানে অস্ত্র তৈরির বিভিন্ন ধাপ ও পরীক্ষার মুহূর্ত প্রদর্শিত হয়েছে বলে দাবি করা হয়েছে। গ্রুপটি জানিয়েছে তারা শীঘ্রই কোম্পানিটির আরও নথি ও ছবি প্রকাশ করবে, যা ইসরায়েলের মানসিক শিল্পের গোপন কার্যক্রমের অন্তর্দৃষ্টি উন্মোচন করবে। এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলের প্রতিরক্ষা খাতের জন্য এক বড় ধরনের তথ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের 450 জন ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান। ইসরায়েলের অমানবিক ও বিবেকবর্জিত কর্মকাণ্ডের জন্য দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের 450 প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব। তাদের দাবি, ইসরায়েল সেখানে গণহত্যা চালাচ্ছে। একটি উন্মুক্ত চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে। এই চিঠিতে 450 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক নেসের সভাপতি আব্রাহাম বার্গ, শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, লেখক মাইকেল রোজেন ও নাওমি ক্লাইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথান গ্লেজার, অভিনেতা ওয়ালেস সন এবং ইলানা গ্লেজার এবং দার্শনিক ওমরি বোহেম। তারা বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বাস্তবায়ন করতে, অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং যুদ্ধাপরাধী জড়িত ইসরায়েলি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর উপর লক্ষ্য সাধিত নিষেধাজ্ঞা দিতে। এই পিটিশনটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন ইহুদিদের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বেড়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে 61% মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে, আর 39% মনে করেন এটি গণহত্যা চালাচ্ছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেক জরিপে বলা হয়েছে অর্ধেক মার্কিন ভোটারও একই মত পোষণ করেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার ব্যাপকতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা কুড়িয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির ঢেউ সৃষ্টি করেছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 বছরে সেখানে অন্তত 68,000 ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় 90% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 3 পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে নগর পুলিশের প্রধান সহ এসপি 3 কর্মকর্তা নিহত হয়েছেন। প্রদেশটির হাঙ্গুতে ভয়াবহ এ ঘটনা ঘটেছে, এমন খবর দিয়েছে আরব নিউজ। বোমা বিস্ফোরণের আগে সেখানকার স্থানীয় একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা তদন্তের জন্য সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা আদম খান, তবে তিনি বিস্তারিত কিছুই জানাননি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানে তালেবানের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। আর আফগানিস্তানে তালেবান 2021 সালের আগস্টে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসে। যদিও তালেবান প্রতিবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে, আফগানিস্তানে তালেবানের দাবি তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তৎসত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এই সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাঙ্ক বিভাগে টিটিপি সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এই অভিযানে 8টি ইন্ডিয়া মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ আগামীকাল দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে, তার একদিন আগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা হয়েছে। সূত্র আরব নিউজ। রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না, পুতিনের দৃঢ় ঘোষণা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপ কিংবা নিষেধাজ্ঞা কোনোভাবেই রাশিয়াকে নতজানু করতে পারবে না। বৃহস্পতিবার ক্রেমলিনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, রাশিয়া একটি আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র। আমরা কখনো বাইরের চাপের কাছে মাথা নত করব না। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রধান তেল ও জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় রাশিয়া কার্যত এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পুতিন স্বীকার করেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিতে স্বল্পমেয়াদী প্রভাব ফেলতে পারে, তবে তিনি বলেন, আমরা জানি আমাদের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর। যুক্তরাষ্ট্রের আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা সাময়িক প্রভাব ফেললেও তা আমাদের উন্নয়ন থামাতে পারবে না। তিনি আরও বলেন, সংঘর্ষের চেয়ে আলোচনা সব সময় ভালো পথ, তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছি। পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান সম্ভব। এই সময় পুতিন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা রাশিয়ার অগ্রগতি সহ্য করতে পারে না। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত রাশিয়ার প্রভাব বিস্তারে তারা ভয় পায়, তাই নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের অগ্রযাত্রা রোধের চেষ্টা চলছে। রাশিয়ার অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি রপ্তানিতে সাময়িক চাপ তৈরি করবে। তবে বিকল্প বাজার হিসেবে চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর চাপ অব্যাহত থাকবে। তবে পুতিনের মতে, এই নিষেধাজ্ঞা রাশিয়ার আত্মনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা রাশিয়ার মতো দেশকে থামাতে পারবে, নাকি পুতিনের নেতৃত্বে রাশিয়া আরও শক্ত অবস্থান নেবে?